জন্য আমার তো মনে হয় উডবান ওয়ার্ডটাকে আলাদাভাবে হোটেল করে যদি সরকার চালাতো তাহলে এর চেয়ে বেশি পয়সা আসতো। এখন তো দেখা যাচ্ছে যে ছোট সাহেব ওর পিতাকে মাথায় হাত দিয়ে আশীর্বাদ করছে, সেই ছবিও বাজারে চলে এসছে। ইডি যে মামলাটা করেছে তার মেমো নাম্বারে মমতা ব্যানার্জির নামটা চলে এসছে। আর কদিন বাদে বলবে দেখবেন পার্থকে চিনিই না। গোটা পার্টিটায় ঘুম ধরে গেছে, গোটা পার্টিটা চোরেদের নিয়ে চলছে। তৃণমূল কংগ্রেসের এখন মূল স্লোগান হচ্ছে পার্থ থেকে বাঁচো, কারণ সবই তো চোর। যদি কোনো শুদ্ধ করার মেশিন থাকে সে মেশিন বিজেপি। এ তো গর্বের কথা, আমরা তো এই অস্বীকার করছি। নমস্কার, আপনারা দেখছেন সমাচার প্লাস বাংলা এবং আমি আপনাদের সঙ্গে সৌভিক। বর্তমানে এসএসকেএম কি আমাদের শাসক দলের সেফ হোম? একের পর এক ঘটনা ঘটছে আর শাসক দলের নেতা মন্ত্রীদের দেখা যাচ্ছে এসএসকেএম উডবান ব্লকের দিকে যেতে। এসএসকেএমের চিকিৎসক এবং চিকিৎসা নিয়ে বাংলার মানুষের কারো কোনো সন্দেহ নেই, কিন্তু বাংলার মানুষ এখন একটা প্রশ্ন তুলছে, এসএসকেএম কি বর্তমানে শাসক দলের সেফ হোম? এই বিষয়ে কথা বলতে চলে এসেছি বিজেপি নেতা রাহুল সিনহার সঙ্গে। রাহুলবাবু, প্রথমে আপনাকে সমাচার প্লাস বাংলায় স্বাগত। কি বলবেন, এসএসকেএম কি বর্তমান শাসক দলের সেফ হোম? দেখুন, পার্থ চট্টোপাধ্যায়ের যে ঘটনা ঘটল, এসএসকেএম হসপিটাল থেকে তাকে অত্যন্ত অসুস্থ প্রতিপন্ন করার যে চেষ্টা ওরা করলেন ডাক্তারেরা, এটো ডাক্তারি শাস্ত্রের কলঙ্ক। এবং পরে দেখা গেল যে এইমস থেকে বলে দিলেন পুরোপুরি সুস্থ। আমি তো মনে করি যে ডাক্তাররা বোর্ড তৈরি করে এই রায় দিয়েছিল, আদালতের উচিত তাদেরকে ডেকে সরাসরি জেলখানায় ভরা, কারণ তাহলে এই জাতীয় নষ্টামি বন্ধ হবে। আর নইলে তারা বলুক যে কোন রাজনৈতিক ব্যক্তিত্বের চাপে তারা এই জাতীয় জিনিস করতে বাধ্য হয়েছে। কারণ এসএসকেএম হসপিটালটা ট্রিটমেন্টের জন্য, নেতাদের লুকিয়ে থাকার জায়গা নয়, নেতাদের অসুস্থ ভান করার জায়গা নয়। অর্থাৎ কত পরিমাণ অর্থ এবং কত পরিমাণ সিকিউরিটি নষ্ট হচ্ছে এই নেতাদেরকে যে জালিয়াতি, সেই জালিয়াতিকে পুষ্ট করবার জন্য। অতীতেও আমরা দেখেছি যখনই যে নেতার যা হয়েছে সব গিয়ে এসএসকেএমের উডবান ওয়ার্ডে ঢুকে দিব্যি হোটেলের মতো তারা ওখানে জীবনযাপন করছে। তো এসএসকেএমটা কি, উডবান ওয়ার্ডটা কি হোটেল? সেই জন্য আমার তো মনে হয় উডবান ওয়ার্ডটাকে আলাদাভাবে হোটেল করে যদি সরকার চালাতো তাহলে এর চেয়ে বেশি পয়সা আসতো, তাহলে এই ক্ষতিটা অন্তত জনগণের করের টাকায় হতো না। রাহুলবাবু, এখানে একটা প্রশ্ন আছে, এসএসকেএমের উডবান ব্লকের যে 12.5 নম্বর কেবিন, সেখানে মূলত রাষ্ট্রপতি কিংবা দেশের প্রধানমন্ত্রী তিনি যদি কোনোভাবে অসুস্থ হন বাংলায় আসলে, তবে কিন্তু তাকে সেখানে ভর্তি করার নিয়ম আছে, নিয়ম অনুযায়ী। কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিগত কয়েক বছর ধরে সেই 12.5 নম্বর কেবিনে কিন্তু তৃণমূলের বিভিন্ন নেতারা তারা অসুস্থ হয়ে চলে যাচ্ছেন। তবে এতে নিয়ম ভঙ্গের তো পরিষ্কার একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে। এই বিষয়ে বিরোধী দলেরা কি বলছেন, আপনারা কি বলছেন? না না, এটা চরম একটা দুর্নীতি বলে আমি মনে করি। কারণ কোনো নির্দিষ্ট ভিআইপির জন্য কোনো ওয়ার্ডকে যদি যে কেউ যথেচ্ছাচারভাবে ব্যবহার করে, এটা তো চরম দুর্নীতি। অর্থাৎ যারা টাকার বিনিময়ে চাকরি বিক্রি করে তাদের কাছ থেকে এর চেয়ে বেশি কিছু আশা করা যায় না। সেই কারণে আমি তো মনে করি যে আদালতের উচিত যে সুপারকে কল করা এবং সুপারকে কল করে পরিষ্কার এই বিষয়ে ক্লারিফিকেশন চাওয়া। এবং এবার যেরকম আদালত পরিষ্কারভাবে বলে দিয়েছিল যে যাদেরকে গ্রেপ্তার করা হবে তারা কোনোভাবেই এসএসকেএমের ওই ওয়ার্ডে থাকতে পারবে না, এই কথা আদালত বলে দিয়েছিল। সেই কারণের জন্য আমি মনে করি যে আর সঙ্গে সঙ্গে বাকি জিনিস ঠিক করার জন্য, যেমন উডবান ওয়ার্ডে থাকতে পারবে না, তেমনি সঙ্গে সঙ্গে এই যে ছেলেখেলা যে ডাক্তাররা করেছে তাদেরও জবাবদিহি চাওয়া উচিত বলে আমার বিশ্বাস। রাহুলবাবু, আপনি তো এই কথাটা শুনেছেন, টাকা মাটি, মাটি টাকা, বহু প্রচলিত একটি বাংলা বাক্য। এবং সেখানে এখন বর্তমানে দেখতে পাচ্ছি আমরা টাকা ফ্ল্যাটে, ফ্ল্যাটে টাকা। কিন্তু এই যে ফ্ল্যাটের ভেতরে যে টাকা, সেই টাকাটা কার, সেই টাকার কিন্তু সন্ধান পাওয়া যাচ্ছে না ঠিক কার। তৃণমূল পরিষ্কারভাবে বলছে সেই টাকার সঙ্গে তৃণমূলের কোনো দলীয় নেতৃত্বের কোনো রকমের যোগসূত্র নেই। কিন্তু আমরা এখন দেখতে পারলাম সেই টাকা উদ্ধার করা হলো সরকারি স্ট্যাম্প মারা খাম থেকে। তো কি বলবেন, টাকাগুলো কার আসলে? দেখুন, টাকা তো তৃণমূলের, টাকা তো পার্থবাবুর, টাকা তো বেআইনি,
এতে কোনো সন্দেহ নেই। এটা তো সত্য যে টাকা তো কারো নয়, টাকা তো যার কাছে থাকে তখন তার। টাকার ধর্ম হচ্ছে এটাই, জলের যেমন ধর্ম যে পাত্রে থাকে সে পাত্রের আকার ধারণ করে, টাকাও তেমনি যেখানে থাকে যে ব্যক্তির কাছে সে সেই আকার ধারণ করে। পকেটে থাকলে পকেটে টাকা, আর ট্রাঙ্কে থাকলে ট্রাঙ্কে টাকা, অর্থাৎ টাকার ধর্মই হচ্ছে এটা। আজকে তৃণমূল কংগ্রেস যখন নারদাকাণ্ডে ওদের নেতারা যে লক্ষ লক্ষ টাকা খাচ্ছিল, তখনও তৃণমূল কংগ্রেস এই রকমভাবে মমতা ব্যানার্জি বলেছিল যে এরা দুর্নীতিগ্রস্ত, আগে জানতাম না, যদি জানতাম তাহলে টিকিট দিতাম না। যখন দুর্নীতিগ্রস্ত জানতে পারলো, যাদের টিকিট দিত না তাদের মন্ত্রী করে দিলেন মমতা ব্যানার্জি। এর থেকেই তো বোঝা যাচ্ছে যে দুর্নীতির আসল রহস্যটা কোথায়, দুর্নীতির আসল উৎসটা কোথায়। সেই কারণে আজকে কথা বলার কোনো জায়গা নেই। প্রথমে বলেছিল যে এই অর্পিতার সাথে আমাদের কোনো যোগাযোগ নেই, এখন তো দেখা যাচ্ছে যে ছোট সাহেবও অর্পিতাকে মাথায় হাত দিয়ে আশীর্বাদ করছে, সেই ছবিও বাজারে চলে এসছে। সে যে এই 21শে জুলাই মিটিংয়ে বসে ভাষণ শুনছে সেটাও চলে এসছে। অর্থাৎ এরপরে নির্লজ্জ ছাড়া আর কে এই জাতীয় কথা বলবে। আসল বিষয় হচ্ছে এই ইডি যে মামলাটা করেছে তার মেমো নাম্বারে মমতা ব্যানার্জির নামটা চলে এসছে। এটাই হচ্ছে এখন তৃণমূলের মধ্যে সবচেয়ে কম্পমান অবস্থা। মমতা ব্যানার্জির ভয়ে এতদিন ধরে যে মমতা ব্যানার্জি কোনো স্টেটমেন্ট দিলেন না, তিনি এখন মুখ খুলে ফেলেছেন, স্টেটমেন্ট দিচ্ছেন, যাবজ্জীবন কারাদণ্ডের গল্প শোনাচ্ছেন। কেন? এখন পার্থকে ঝেড়ে ফেলছে। এখন আর কদিন বাদে বলবে দেখবেন পার্থকে চিনিই না। তো এই জাতীয় অবস্থা তৈরি হয়েছে কারণ এই পার্থ, যিনি তৃণমূলের মহাসচিব, যে পার্থ তৃণমূলের ক্যাবিনেট মিনিস্টার, যে পার্থ মমতা ব্যানার্জির একটা ভরসাস্থল, আজকে সেই পার্থ গ্রেপ্তার হলো। সেই পার্থর গ্রেপ্তারের পরে মমতা ব্যানার্জি ফোনটাও ধরে না। কিন্তু আমরা দেখলাম কিছুদিন আগে যখন ববি হাকিম গ্রেপ্তার হয়েছিল, তখন কিন্তু মমতা ব্যানার্জি সোজা একদম সিবিআই দপ্তরে পৌঁছে গেলেন, সিবিআই দপ্তরে পৌঁছে হামলা পর্যন্ত করলেন। রাজীব কুমার যখন গ্রেপ্তার হলো, একটা পুলিশ অফিসার, তার জন্য মমতা ব্যানার্জি রাজীব কুমারের বাড়ি গিয়ে ফুটপাতে বসে রয়েছে। আর আজকে পার্থর মতো এত বড় নেতা গ্রেপ্তার হওয়ার পরে একটা শব্দ নেই। কেন? তার কারণ এখন ভয় হচ্ছে যে কেঁচো খুঁড়তে গিয়ে সাপ না বেরিয়ে যায়। একদম এই প্রসঙ্গে আমরা আসবো, কিন্তু তার আগে আপনি যে অর্পিতা মুখোপাধ্যায় নাম করলেন, পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়, তাকে যখন প্রথমবার তার বাড়ি থেকে যখন গ্রেফতার করে নিয়ে যাচ্ছিলেন ইডি আধিকারিকরা, তিনি কিন্তু বারবার বলছিলেন বিজেপি ষড়যন্ত্র। এখানে বিজেপি আসছে কোথা থেকে? না, এটা তো কিছু না, এটা তো রাজনৈতিক একটা স্টেটমেন্ট। অর্পিতা মুখার্জি দেখেছে সব সময় তৃণমূলের নেতারা কিছু হলেই বিজেপি করছে, বিজেপির জন্য হচ্ছে বলে, তো ও দেখেছে ওটাই বলি, ওটাই যদি কোনো রকমভাবে বাঁচার অস্ত্র হয়, সেই কারণে ও ওইটা বলেছে। নইলে বিজেপি কি টাকা রেখেছে? বিজেপি ওখানকার ট্রাঙ্কগুলো ভর্তি করেছে, বিজেপি ফ্ল্যাটগুলো কিনেছে, বিজেপি ফ্ল্যাটের মধ্যে টাকা পাহাড় বানিয়েছে, বিজেপি চাঁদের পাহাড় শুনেছিলাম আমরা, এখন দেখছি টাকার পাহাড়। এটাও ভেলকি তৃণমূল কংগ্রেস দেখিয়ে দিল। মমতা বন্দ্যোপাধ্যায় আগের দিন পরিষ্কার জানালেন, ইফ ইউ টাচ মি আই নো হাউ টু ডিটাচ ইউ। কি মনে হয় ডিটাচ হওয়ার দৌড়ে কোন তৃণমূল এগিয়ে, ক্যামাক স্ট্রিটের তৃণমূল না কালীঘাটের তৃণমূল? আপনি একটু আগে বলছিলেন। না দেখুন, ঘটনা তো হচ্ছে যে একটা তো কালীঘাট আর ক্যামাক স্ট্রিটের গন্ডগোল তো চলছেই। তৃণমূলের মধ্যে এখন চরম দলবাজি নিচু পর্যন্ত চলে এসছে। পিসি ভাইপোর দলবাজি, পিসির তৃণমূল থাকবে না ভাইপোর তৃণমূল জাগবে, এই হচ্ছে লড়াইয়ের বিষয়। এখন এই লড়াইয়ের ফাঁসেও পার্থক্যে কিছুটা তৃণমূল আইসোলেট করছে কিনা এটাও আমার জানা নেই, কারণ ওদের যে দলীয় অঙ্ক সে তো আমার জানার দরকার নেই। কিন্তু একটা অঙ্ক পরিষ্কার জানি, গোটা পার্টিটায় ঘুম ধরে গেছে, গোটা পার্টিটা চোরেদের নিয়ে চলছে, এবং চৌর্যবৃত্তি যে পার্টির মূল ধর্ম, সে পার্টিতে পার্থ চ্যাটার্জির মতো এই রকম ঘটনা আরও ঘটবে, আপনি দেখতে পাবেন। একদম এইখানে প্রসঙ্গে টানবো যে আপনি যেটা বললেন যে আদি এবং নব্যের যে একটা
দর কষাকষি পার্থ চট্টোপাধ্যায় কিন্তু তা কিন্তু চলছে। আদিরা বলছে পার্থ চট্টোপাধ্যায় এখনো কিন্তু প্রমাণিত নন, তিনি আসামি, ওনাকে রাখা উচিত। কিছু অংশ 90 যে সমস্ত নেতৃত্ব আছে তারা বলছেন যে পার্থ চট্টোপাধ্যায়কে ইতিমধ্যেই তার পদ থেকে অপসারণ করা উচিত। শেষমেশ কি হতে পারে, অথবা এই আদি নব্যের যে একটা মতান্তরের পার্থক্য, এটা কি তৃণমূলের ভাঙনের একটা কারণ হতে পারে? দেখুন, কোনো আদি নব্য টব্য কিছু না। আসল বিষয় হচ্ছে যে এখন চাচা আপন প্রাণ বাঁচা। মমতা ব্যানার্জি দুদিন চুপ থাকার পরে হঠাৎ মুখ খুললেন কেন? যখন জানতে পারলেন ইডির মেমো নাম্বারে মমতা ব্যানার্জির নামটা আছে। এবার সেই মেমো থেকে যদি আবার তদন্ত মমতা ব্যানার্জির কালীঘাট পর্যন্ত পৌঁছে যায়, এটা হচ্ছে ওনার ভয়ের কারণ। এখন হচ্ছে সবাই পার্থ থেকে বাঁচো। তৃণমূল কংগ্রেসের এখন মূল স্লোগান হচ্ছে পার্থ থেকে বাঁচো, কারণ সবই তো চোর। কার মাধ্যম দিয়ে কখন কোন শিকড় কোথায় পৌঁছে যায় সে তো বুঝতে পারছে না কেউ। সেই কারণের জন্য আইসোলেট করার টেন্ডেন্সি এখন সব নিয়েছে। সেই জন্য নব্য হোক আর আদি হোক, কেউই দায় নেবে না, সবই ঝেড়ে ফেলতে চাইবে। কারণ কেউ চাইছে না যে পার্থর সাথে সম্পর্কের কথা জানিয়ে যাতে ফেসে যায়, এই রকম জায়গায় কেউ যেতে চাইছে না। আমরা দেখতে পেয়েছিলাম যবে থেকে কেলেঙ্কারির বিষয়গুলো একদম মানুষের সামনে চলে এসছে, বারে বারে কিন্তু আমাদের রাজ্যের প্রধান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে একদম মমতা বন্দ্যোপাধ্যায় আক্রমণ করেছেন। তিনি বলেছেন যে 100টা চাকরি যদি হয়, একটা চাকরিও কি শুভেন্দু দেয়নি? তো এই যে যখন নাকি একটার পর একটা ঘটনা সামনে আসছে, শুভেন্দুবাবুর উপরে অনেকগুলো আরোপ চাপিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, বর্তমান সময় দাঁড়িয়ে কি বলবেন, একটা চাকরি কি শুভেন্দুবাবু দেয়নি? না না, ওগুলো তো যদি তৃণমূলের কাছে কিছু থাকে তো তৃণমূল ওগুলো প্রকাশ করুক, তদন্ত করুক, করে প্রমাণ করুক। শুধু শুধু একটা ভাবের ঘরে চুরি করবার কোনো অর্থ হয় না, আন্দাজে ঢিল মারার কোনো যৌক্তিকতা নেই। তৃণমূল তো বারবার বলে বিজেপি হলো একটা ওয়াশিং মেশিন, যেখানে ঢুকলে সবাই পরিষ্কার হয়ে যায়, এই কথাই তো বললো। আমরা কিছুদিন আগে দেখতে পেলাম সিজিও কমপ্লেক্সের ঠিক বিপরীতে একটা সভা করলেন তৃণমূলরা, সেখানে পরিষ্কার করে বলা হলো যে বিজেপি একটা ওয়াশিং মেশিন, যেখানে গেলে সমস্ত নেতার পুরনো যত পাপ সব ধুয়ে যায়। না না, বিজেপি যদি ওয়াশিং মেশিন হয়ে থাকে তাহলে তো এটা গর্ব। কারণ রত্নাকর দস্যু বাল্মীকি হয়েছিলেন রাম নাম করে। অতএব বিজেপি যদি ওয়াশিং মেশিন হয় তৃণমূলের কথায়, তাহলে তো এটা গর্ব, দেশের গর্ব, যে একটা পার্টি একটা মানুষের সমস্ত পাপকে ধুয়ে দিতে পারে। ওয়াশিং মেশিন কে? এই বিশ্বে ওয়াশিং মেশিন হচ্ছে গঙ্গা মাতা। গঙ্গা মাতার দু ফোঁটা জল গায়ে পড়লে সব পাপ নাশ হয়ে যায়, শুদ্ধ হয়ে যায় মানুষ। এরপরে এখন তৃণমূল স্বীকার করছে যে গঙ্গা মাতার পরে যদি কোনো শুদ্ধ করার মেশিন থাকে সে মেশিন বিজেপি। এ তো গর্বের কথা, আমরা তো এই অস্বীকার করছি না। একদমই। আজকে দেখতে পেলাম খুব বড় খবর, রাজ্যসভা থেকে দোলা সেন সহ মোট 11 জন সাংসদ সংসদীয় যে আচরণ, সেই আচরণ ভঙ্গ করার জন্য, যে বিধি ভঙ্গ করার জন্য সাসপেন্ড হলেন। এই বিষয়ে কি বলবে বঙ্গ বিজেপির সমস্ত নেতৃত্বরা, বা আপনি কি বলবেন? না না, আসল কথা হচ্ছে দেখুন, তৃণমূল কংগ্রেস একটা উশৃঙ্খল দল। যার নেত্রী বিধানসভা ভাঙচুর করে, তার দলের কার্যকর্তারা তো সংসদের নিয়ম রীতিনীতি মানবে না, এটা তো স্বাভাবিক আছে। সেই জন্য রীতিনীতি না মানলে স্পিকার রীতিনীতি কী করে মানতে হয় তা শেখানোর ব্যবস্থা স্পিকার করতে জানে। আর সেই কারণেই যাদের সাসপেন্ড করা হয়েছে ওই রীতিনীতি শেখানোর কাজটার জন্যই করা হয়েছে। পরবর্তীকালে দেখবেন, বুঝতে পারবে সংসদের রীতিনীতি চলে কিভাবে চলে। এটা তৃণমূল পার্টি নয়, এটা সংসদ ভবন। একদম শেষ প্রশ্নে চলে আসছি। এতগুলো দুর্নীতি চলছে বর্তমানে রাজ্যে, আমরা জানতে পাচ্ছি যে শিক্ষামন্ত্রীর পরে হয়তো শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীকেও গ্রেফতার করা হতে পারে এই পুরো দুর্নীতির জেরে। বঙ্গ বিজেপি বর্তমানে দাঁড়িয়ে এই সমস্ত বর্তমানে যে বাংলায় ঘটে যাচ্ছে এতগুলো দুর্নীতির বিরুদ্ধে কি প্রতিবাদ আনতে পারে? এমন প্রতিবাদ আমরা দেখলাম, বামেদের একটা অদ্ভুত প্রতিবাদ, রাস্তার মাঝখানে ড্রাম বাজিয়ে তারা সব লোকের কাছে পৌঁছে দিচ্ছে তৃণমূলের দুর্নীতির কথা। বঙ্গ বিজেপি নতুন কি প্রতিবাদের পন্থা আনতে পারে, বা বঙ্গ বিজেপি কি প্ল্যানিং চলছে? তারা এই সমস্ত বিষয়গুলোর বিরুদ্ধে কিভাবে রাস্তায় নেমে, পথে নেমে, কেমন হবে প্রতিবাদ বঙ্গ বিজেপির? না, আজকেই তো ব্যারাকপুরে আমাদের প্রতিবাদ চলছে। সিপিএমকে তো পুলিশ করতে দেয়, বিজেপিকে তো পুলিশ আটকায় যাতে বিজেপি করতে না পারে। কিন্তু তারপরেও বিজেপি দমবে না, থামবে না।
বিজেপি আগামী দিন এই বিষয়গুলো নিয়ে মানুষের কাছে যাবে এবং ব্যাপক আন্দোলন সারা পশ্চিমবাংলা জুড়ে করবে। চিন্তার কোনো কারণ নেই। ভারতীয় জনতা পার্টি প্রস্তুত আছে, ভারতীয় জনতা পার্টি তৈরি আছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ গোটা ভিডিওটিকে দেখার জন্য, এবং অন্যান্য সব খবরের আপডেট পেতে অবশ্যই চোখ রাখতে হবে আমাদের ফেসবুক পেজে। লাইক করতে ভুলবেন না আমাদের ফেসবুক পেজ, এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের ইউটিউব চ্যানেল। ক্যামেরায় শুভঙ্করের সঙ্গে সৌভিক, সমাচার প্লাস বাংলা, কলকাতা।